প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের স্টার্ট করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রত্যেকের চ্যাপ্টারের নাম হেডিং লিখো নির্ণায়ক। শুরুতেই বলি, এই চ্যাপ্টারটা গণিতের যে শাখার অংশ, গণিতের তো প্রচুর শাখা, তো এই চ্যাপ্টার গণিতের যে শাখার অংশ, সেই শাখাটার নাম লিখবে অ্যালজেব্রা। অ্যালজেব্রা বা বীজগণিত। কেমন? গণিতের এই শাখার অংশ হচ্ছে কি এই চ্যাপ্টার। এবার তোমার মনে হতে পারে, স্যার নির্ণায়ক এই চ্যাপ্টারটার অ্যাকচুয়াল বিষয়টা কি? যেমন জটিল রাশি, নাম শুনে বুঝতে পারছি, বা জটিল সংখ্যা, একটা সংখ্যা সেটা কমপ্লেক্স নাম্বার, কেমন? বা ধরে নাও সমান্তর প্রগতি, আমরা বুঝতে পারছি সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের অন্তরটা কি সমান। তো একটা চ্যাপ্টারের নাম দেখে বোঝা যায় যে বিষয়টা কি, বাট এই চ্যাপ্টারের নাম দেখে কি বুঝতে পারছি? ডিটারমিনেন্ট, নির্ণায়ক, কি এটা কি নির্ণয় করবো আমি? তো আগে বলে রাখি, এই চ্যাপ্টারটার উইক পয়েন্ট হচ্ছে, আমি দুরকম সেন্স দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার মূল অর্থ হচ্ছে এটাই, কোনো একটা রেজাল্ট মনে রাখার কৌশল, আর কিছুই না। কি বললাম? কোনো একটা রেজাল্ট ওকে মনে রাখার কোনো একটা কৌশল। যেমন যেমন ধরো, যখন তোমরা ফিজিক্স পড়ো, আর ফিজিক্সের ধরো অনেক রকমের গাণিতিক রূপ হয় না, তো ওই গাণিতিক রূপের রেজাল্টগুলোকে মনে রাখতে হয় যাতে আমরা অঙ্কগুলো করতে পারি, ফিজিক্সের অঙ্কগুলো করতে পারি। তো ধরে নাও, আমি যদি এক্সাম্পল দিই, এটা হচ্ছে সমান্তরাল পাত। কেমন? সমান্তরাল পাত যার এরিয়া কি এ। এই পাত দুটোর মধ্যবর্তী যে দূরত্ব আমি দিচ্ছি ডি, আর ধরে নাও পরাবৈদ্যুতিক মাধ্যমকে এক প্রান্তটা আর্থিং করলাম। কেমন? তাহলে এই যে সমান্তরাল পাত ধারক দেখতে পাচ্ছ, এর ক্যাপাসিটি, এর ধারকত্বের সূত্রটা কি? সি সমান কি হবে? কোন পদ্ধতিতে? সিজিএস মেথডে। সিজিএস মেথডে সি সমান কি হবে, এর সূত্রটা কি? তো দেখবে কিছু স্টুডেন্ট কি করে, একদম পুরো প্রপার ক্যালকুলেশন করে, কেউ মনে রাখার জন্য ভিন্ন কোনো টেকনিক অ্যাপ্লাই করে, বিভিন্ন স্টুডেন্ট নিজের মতন করে বানিয়ে নেয় যেমন করে মনে রাখতে পারবে। কেমন? তো আমি যেমন কেমন করে মনে রাখি, দেখো, এটা হচ্ছে পৃথিবী। কেমন? এটা হচ্ছে পৃথিবী, আর এই পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছে কে? দাঁড়িয়ে আছে একেডি। ক্লিয়ার? এ রোগা পাতলা একেডি দাঁড়িয়ে আছে। তো আমি বলতেই পারি, স্যার একেডি দাঁড়িয়ে আছে কার উপর? পৃথিবীর উপর। তো আমরা কোথায় বাস করি? পৃথিবী পৃষ্ঠে বাস করি। আর পৃথিবীর পৃষ্ঠটা কি? সারফেসটা কি? গোলক। তো আর গোলকের এরিয়া কি হয়? গোলকের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কোয়ার না? তো 4 পাই আর স্কোয়ার, আর না দিয়ে ডিস্টেন্স দিচ্ছি, ডিস্টেন্স স্কোয়ার। তো একটু কাটাকাটি করো, তাহলে কি পাচ্ছ? এ কে বাই কত? 4 পাই ডি। দেখবে তোমাদের বইতে সিজিএস মেথডে এই যে ধারকত্ব, তার সূত্র এটাই দেওয়া রয়েছে, যেখানে এ মানে কি? এ মানে হচ্ছে ওই পাতের ক্ষেত্রফল, কে মানে কিন্তু কুমান না, কে মানে পরাবৈদ্যুতিক মাধ্যম, আর ডি মানে হচ্ছে ওই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব। তো আমরা কি করলাম, একটা টেকনিকের মাধ্যমে একটা দুটি সমান্তরাল পাত ধারকের যেমন ধারকত্ব কি হবে একটা মুখস্থ করার কৌশল বের করলাম। তো ঠিক একই রকমভাবে নির্ণায়কটাও কিন্তু অন্য কিছু জিনিস নয়, আসলে একটা ফলাফল, একটা রেজাল্ট। ওই রেজাল্টকেই আমরা মনে রাখার একটা কৌশল তৈরি করব। কীরকম কৌশল? দেখো, এবার কৌশলটা দেখে নাও। যেমন আমি লিখছি এডি মাইনাস বিসি। ক্লিয়ার? কি বললাম? এডি মাইনাস বিসি। এই রেজাল্টটাকে আমরা চেষ্টা করব কেমন করে মনে রাখা যায়। তো আমরা করলাম কি, আমরা এই যে দেখতে পাচ্ছ, এই চিহ্নের মধ্যে স্থাপন করছি কাকে? এ বি সি ডি। কেমন? একে স্থাপন করলাম। আর একে স্থাপন করার পর একটা নিয়ম বলে দেওয়া গেল যে ভাইরে, যখন তুই এটা গণনা করবি, আগে এই সাইডটা গুণ করবি, তারপর মাইনাস ওই সাইডটা গুণ করবি, তাহলে ওকে পেয়ে যাবি। দ্যাট স্টুডেন্ট ও এডি মাইনাস বিসি এটা মনে রাখার থেকে এটা মনে রাখা সহজ, এ বি সি ডি, আগে এদিকটা গুণ মাইনাস ওদিকটা গুণ। তো এটা 2 অর্ডারের ক্ষেত্রে হলো, যদি 3 অর্ডার হয় তখন তো টাফ হয়ে যায়। ওই জন্য
আমরা করি কি, একটা রেজাল্টকে মনে রাখার যে কৌশল, টেকনিক, ওই টেকনিকটাকে বলছি আমরা কি, নির্ণায়ক। ওকে, এবার এ প্রসঙ্গে বলি, যখন আমি একটা রেজাল্ট পাচ্ছি, ওই রেজাল্টটা কি, ওই রেজাল্ট একটা সংখ্যা না? যখন আমি গুণ করব, যেমন ধরো এর মান যদি 1 হয়, বা দেখে নাও, ধরো 1 2 3 4, ক্লিয়ার? আমি কোন রেজাল্টটাকে গুণ করে, কোন রেজাল্টটাকে ক্যালকুলেশন করে আমি ট্রিক্সটা পেয়েছি, এই যে 1 × 4 - 2 × 3, কেমন? এই রেজাল্টটাকে আমি কিন্তু এই টেকনিকে লিখেছি। তো আমি ক্যালকুলেশন করে কি পাচ্ছি বলো তো? ক্যালকুলেশন করে পাচ্ছি আমি -2। তার মানে কি, আসলে এটা একটা বাস্তব সংখ্যা ছাড়া অন্য কিছু নয়, কি তাই তো? এটা একটা সংখ্যা জাস্ট। তার মানে নির্ণায়ক একটা হচ্ছে রেজাল্ট, আমাদের ডিউটি কি, ওই রেজাল্টটাকে আমরা কি করে মনে রাখব। এবার যেখানে দেখবে, যেখানে কীর্তন বসে বা জলসা বসে, আশেপাশে কিন্তু পাঁপড়ওয়ালাকে কেউ নিমন্ত্রণ করে না, বা আশেপাশে কিন্তু কোনো ফুচকাওয়ালাকে নিমন্ত্রণ করে না, বা খেলনাওয়ালাকেও নিমন্ত্রণ করে না। ওরা কিন্তু ঠিক কিন্তু জেনে বুঝে ওরা কিন্তু এসে চলে আসে, আর আরামসে কী বলতো বিজনেস চালিয়ে যায়। তো ঠিক একই রকমভাবে যখনই এই কৌশলটা তৈরি হলো না, তখন ওর আশেপাশে প্রচুর ওই দোকানদারের মতন লোকজন এসে কি বলতো ওর প্রপার্টি তৈরি করে ফেলে, ওটাকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য। ক্লিয়ার? তার মানে আমি এটাই বলছি, মানছি এই রেজাল্টটাকে মনে রাখার কৌশল হচ্ছে এটা, কিন্তু যখনই কৌশল তৈরি হলো, পাশাপাশি আরও এটাকে সহজ করার জন্য নানান ধরনের প্রপার্টি তৈরি হয়ে গেল, আরও কৌশল তৈরি হয়ে গেল, যে কৌশলগুলোকে নাম দিচ্ছি আমরা প্রপার্টি। ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? না বুঝতে পারলে না? আবার বলবো নাকি একবার? আবার বলছি, দেখো এই রেজাল্টটাকে মনে রাখার কৌশল হচ্ছে এটা। তার মানে কি, এটাকে ভাঙলে কি পাবো, ওকেই পাবো। তো এটাকে ভেঙে যে ওটা পাচ্ছি, তো আমরা একটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে পাবো। কিন্তু কি করছে, কিছু ম্যাথামেটিক্সিয়ান বলছে, ভাই তোকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে হবে না, ওর মধ্যে কিছু আমরা কাজ করব, ক্লিয়ার? কাজ করে আমরা ক্যালকুলেশনটাকে আরও সহজ বানিয়ে দেবো। এই যে এক্সট্রা যে কাজগুলো করছি, যার ফলে আমাদের গণনা আরও সহজ হয়ে যাচ্ছে, ওই এক্সট্রা কাজগুলোকে আমরা বলছি কি, প্রপার্টি। কেমন? ব্যাস, এই হচ্ছে আমাদের নির্ণায়কের একটা বেসিক থট। তার মানে নির্ণায়ক ভয়ঙ্কর কিছুই না, জাস্ট একটা ফলাফলকে মনে রাখার কৌশল। তুমি বলবে, স্যার নির্ণায়কটা দেখতে না অনেকটা কার মতো মনে হচ্ছে, বেশ মনে হচ্ছে না ম্যাট্রিক্সের মতন? গুড। তার মানে দেখো, আমরা ম্যাট্রিক্সে এরকম দেখে এসেছি অলরেডি, 1 2 3 4, তাই না? বা এরকম বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9, বা আমরা এরকম বলতে পারি 1 2 3 0 1 2, বা এরকম বলতে পারি 1 2 3, তাই না? কারণ ম্যাট্রিক্সে তো বিভিন্ন আকার হতে পারে আয়তাকার আকার কিংবা বর্গাকার। কিন্তু মনে রাখবে, নির্ণায়কে কি হয়, নির্ণায়কে একমাত্র এই চিহ্নের মধ্যে একমাত্র অ্যালাও আছে বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলোই। ক্লিয়ার? তার মানে এর মধ্যে কে অ্যালাও আছে, এর মধ্যে অ্যালাও আছে বর্গ ম্যাট্রিক্সের উপাদান, বর্গ ম্যাট্রিক্স এর উপাদান, এরাই খালি অ্যালাও, অন্য কেউ কিন্তু অ্যালাও নাই। তার মানে বুঝে গেলাম, একমাত্র এই দুটো ম্যাট্রিক্সেরই উপাদানগুলো এখানে অ্যালাও আছে, অন্য কেউ কিন্তু অ্যালাও হবে না। ক্লিয়ার? কেউ যদি বলে, স্যার এটা কি সম্ভব, এই চিহ্নের মধ্যে লিখব কি 1 2 3 0 1 2, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে স্যার এটা অ্যালাও না। কেমন? একমাত্র বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলো অ্যালাও হবে। তাহলে যদি বর্গ ম্যাট্রিক্সের উপাদান অ্যালাও হয়, তাহলে বলতে পারবে একটা নির্ণায়কের যে চেহারা, একটা নির্ণায়কের যে ফিগার, সেটা কেমন হবে, নির্ণায়ক দেখতে কেমন হবে। তো দেখে নাও, নির্ণায়ক দেখতে এরকম হবে। আমরা ওই চিহ্নের মধ্যে কাকে রাখবো, ওই চিহ্নের মধ্যে রাখবো বর্গ ম্যাট্রিক্সের উপাদান। বর্গ ম্যাট্রিক্স কোনটা, এই দুটো রয়েছে, তাহলে 1 2 3 4, ওর মধ্যে রাখবো 1 2 3 4। আবার বলছি, বর্গ ম্যাট্রিক্সের উপাদান রাখবো এই চিহ্নের মধ্যে, তো এটাও তো বর্গ ম্যাট্রিক্স, তাহলে এর উপাদানগুলোকে রাখবো এর মধ্যে,
তার মানে 1 2 3 4 5 6 7 8 9। কেমন? কিন্তু তোমাদেরকে আগে বললাম নির্ণায়ক কি, জাস্ট কোনো একটা রেজাল্টকে মনে রাখার কি কৌশল, নিশ্চয়ই এটা কোনো কৌশলে আছে। ওকে যদি গণনা করতে পারি তাহলে রেজাল্টটা পেয়ে যাব, ওকে যদি গণনা করতে পারি তাহলে রেজাল্ট পেয়ে যাব। তোমরা বলবে স্যার আপনি শুধু এই দুটো কেন লিখলেন, আর কি বড় ক্রম রয়েছে? অবশ্যই আছে, তবে আমাদের কিন্তু সিলেবাসের অন্তর্গত নয়। আমাদের সিলেবাসে কেবলমাত্র এই দুটো ফিগার রয়েছে। যখন উচ্চতর শ্রেণীতে উঠবে তখন আমরা এর থেকে হায়ার ফিগারওয়ালা শিখব, 4 অর্ডার 5 অর্ডার শিখব, কিন্তু তোমাদের সিলেবাসে কেবলমাত্র 2 অর্ডার এবং 3 অর্ডার রয়েছে। ক্লিয়ার? আগে তোমরা এটাকে লিখে নাও সুন্দর করে, তারপর দেখাবো এদের গণনা করব, আর এই চিহ্নটার অ্যাকচুয়াল মিনিংটাই বা কী। কেমন? আগে লিখে নাও অবধি। এবার প্রত্যেকে হেডিং লিখো যে আমরা নির্ণায়ককে কেমন করে প্রকাশ করব। কেমন? আমরা নির্ণায়ককে মানছি, আমরা ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে, বর্গ ম্যাট্রিক্সের উপাদান, তাকে তো লিখছি আমি ওই চিহ্নের মধ্যে, মডের মতন দেখতে চিহ্নের মধ্যে। তাই এখানে তোমাদের দুটো প্রশ্ন জাগতেই পারে। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার একটু বলুন না আমরা কেমন করে প্রকাশ করব। তো ধরে নাও একটা ম্যাট্রিক্স, ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটাকে হতে হবে কোন অর্ডারের, হয় মানে সেম অর্ডার, কিন্তু হয় 2 অর্ডারের বা 3 অর্ডারের। কেমন? কারণ আমাদের সিলেবাসে কিন্তু এটাই ধার্য করা রয়েছে। 2 অর্ডার মানে কি 2টো রো 2টো কলাম, আর 3 অর্ডার মানে কি 3টে রো 3টে কলাম, মানে এরকম ফিগার বা এরকম ফিগার। এরকম ফিগার থাকলে তো বর্গ ম্যাট্রিক্স বলবো আমরা। তো প্রথমে ম্যাট্রিক্সটাকে লিখলাম, আর বলে দিচ্ছি বাবু তোকে কিন্তু হতে হবে সেম ফিগারের, মানে n/n। ক্লিয়ার? n/n, তার মানে n এর মান যদি 1 হয়, n এর মান যদি 2 হয় তাহলে 2/2, n এর মান 3 হলে 3/3। কেমন? তো মাথায় রাখবে প্রথম কথা এটাই যে এনটাকে হতে হবে বর্গ ম্যাট্রিক্স। এবার আমরা লিখব কী করে, লেখার নিয়ম কি? তো লেখার নিয়ম হচ্ছে ওই চিহ্নের মধ্যে আমরা একে লিখব, এটা লেখার নিয়ম। কিংবা আরেকটা নিয়ম রয়েছে কি, বা আরেকটা নিয়ম হচ্ছে ডিট, মানে ডিটারমিনেন্ট ব্র্যাকেট দেওয়ার পর এ। ক্লিয়ার? এটা হচ্ছে লেখার নিয়ম। ওকে, একটা তো নিয়ম রয়েছেই। একটা নিয়ম কি বললাম দেখো, এই চিহ্নের মধ্যে বর্গ ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে না, উপাদানগুলোকে লেখো, যা যা উপাদান আছে ওরকম যেমন একটা লেখার নিয়ম, ঠিক একই রকম ওটাও একটা নিয়ম লেখার, এটাও একটা লেখার নিয়ম। ঠিক আছে? অনেকে এরকম ডট ডট দিয়ে পছন্দ করবে না, ওই জন্য আমি তোমাদের একটা লুক দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। কেমন? 2/2 অর্ডারে দিই, যেমন এ প্রথম পদ, ফার্স্ট রো ফার্স্ট কলাম। কেমন? এ ও ফার্স্ট রোয়ে আছে, কিন্তু দেখো প্রথম কলাম দ্বিতীয় কলাম, মানে সেকেন্ড কলামে আছে। দেখো এ ও কোন রোয়ে আছে, ফার্স্ট রো সেকেন্ড রো, ও সেকেন্ড রোয়ে আছে। আর কোন কলামে আছে, ফার্স্ট কলামে আছে। এ ও ফার্স্ট রো সেকেন্ড রোয়ে আছে, আর ফার্স্ট কলাম সেকেন্ড কলামে আছে। তো আমরা এভাবেও লিখতে পারি। কেমন? তাহলে কি বললাম, এ প্রথমটা কি রো আর পরেরটা কি কলাম, তাহলে এর অবস্থানটা কি? কারণ দেখো আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে কি, এটা হচ্ছে রো নাম্বার 1, এটা হচ্ছে কি রো নাম্বার 2, আর এই সাইডটা কি কলাম নাম্বার 1, আর এটা হচ্ছে কি কলাম নাম্বার 2। তাহলে লক্ষ্য করো আমি যখন ওর কথা বলছি, ও রো 1 আর কলাম 1-এ আছে, ও রো 1 বাট কলাম 2-এ আছে, ও রো 2 বাট কলাম নাম্বার 1-এ আছে, ও রো 2 আর কলাম 2-এ আছে। এভাবেও কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। কেমন? আর এটাকে পড়া হয় কেমন করে? পড়ার নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, অফ মানে ব্র্যাকেট এ, এটা হচ্ছে পড়ার নিয়ম। এবার স্টুডেন্টের মধ্যে না একটা ভ্রান্ত ধারণা হয়ে যায়। কি ভ্রান্ত ধারণা? সেটা হচ্ছে এই চিহ্নটাকে নিয়ে ভ্রান্ত ধারণা। কেউ ওই চিহ্নটাকে পড়ে মড হিসাবে, আবার কেউ পড়ে ওই চিহ্নটাকে নির্ণায়ক হিসাবে, তাই না? এটা কিন্তু খুবই গণ্ডগোল হয়। কেউ হয়তো নির্ণায়ক চ্যাপ্টারেই
যখন যাচ্ছে তখন ওটাকে নির্ণায়কের চিহ্ন না বলে ওরা মডের চিহ্ন দিয়ে স্টার্ট করে দেয় বা বলতে শুরু করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে আমি কেমন করে বুঝবো যে ওটা মডের চিহ্ন না নির্ণায়কের চিহ্ন? চ্যাপ্টার থেকে বুঝবো নাকি কোনো সাংকেতিক ব্যাপার রয়েছে লুকিয়ে যেটা আমরা হয়তো ওয়াচ করি না বা পাত্তা দিই না? তো দেখো, তাহলে ওই চিহ্নের একটা ধারণাটাকে আমি দূর করে দিচ্ছি। দেখো, ওই চিহ্নটার মধ্যে দেখবে কে বাস করছে। কেমন? ওই চিহ্নটার মধ্যে কে বাস করছে, মানে মেন কথা এটাই, যখন তুমি কোনো একটা কোম্পানিতে কিছু তৈরি করবে জিনিস, তো নিশ্চয়ই তুমি র ম্যাটেরিয়াল নিয়ে আসবে বাইরে থেকে, তাই না? বাইরে থেকে আমদানি করে নিয়ে আসলে তারপর তো জিনিস প্রোডাক্টটা বানাচ্ছ আর মার্কেটে বিক্রি করছো। তো তুমি র এলিমেন্ট যেখান থেকে নিয়ে আসছো, যেমন ধরো এক্সাম্পল, আমরা ওই চিহ্ন, ওটা হচ্ছে মেশিন। কেমন? এবার আমি যদি মার্কেট থেকে রিয়েল নাম্বার নিয়ে আসি, কেমন? যদি মার্কেট থেকে কি নিয়ে আসি? রিয়েল নাম্বার, তখন আমরা ওই চিহ্নটাকে পড়বো মড বলে। কেমন? ওই চিহ্নটাকে কী নামে ডাকবো? মড, মডুলাস। কিন্তু আমরা যদি র ম্যাটেরিয়াল নিয়ে আসি বর্গ ম্যাট্রিক্সের উপাদান থেকে, যেমন তাহলে কি বললাম? বর্গ ম্যাট্রিক্স এর উপাদান, তখন আমরা ওই চিহ্নটাকে বলবো কি? ডিটারমিনেন্ট চিহ্ন। কেমন? ওই চিহ্নকে বলবো কি? ডিটারমিনেন্ট চিহ্ন। তাহলে এক্সাম্পল দিই। দেখো, যখন ওই চিহ্নের মধ্যে থাকবে স্মল এ একটা কী বলতো? ডিজিট, একটা বাস্তব সংখ্যা, তখন আমরা একে কি নামে পড়ব? মডুলাস অফ এ। কিন্তু যখন আমরা দেখব যে ওই চিহ্নের মধ্যে বড় হাতের এ রয়েছে, আমরা ম্যাট্রিক্সকে বড় হাতের এ দিয়ে সূচিত করি। তার মানে যখন আমি বুঝে গেলাম যে ভিতরে ম্যাট্রিক্স বসে আছে, অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তখন আমরা বুঝে গেলাম যে ও তাহলে এই চিহ্নের মধ্যে কোনো একটা পাত্তি সংখ্যা নেই, একটা বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলো আছে, তার মানে শিওর ওটা হচ্ছে ডিটারমিনেন্ট। ক্লিয়ার? বিষয়টা একই। ক্লিয়ার? একটাই মাত্র ঘর, যখন ওই ঘরে যখন দেখবে পড়ানো হবে, ক্লিয়ার, তখন হয়ে গেল ওটা মন্দির। আর যখন ওই ঘরে বোম তৈরি করা হবে তখন হয়ে গেল আতঙ্কবাদীর ঘর, কিন্তু ঘরটা তো একটাই। ক্লিয়ার? তার মানে কি? দেখতে একই, বাট ডিপেন্ড করবে তুমি কাকে রাখছো। যদি রিয়েল নাম্বারকে রাখো তাহলে মডুলাসের চিহ্নটা, আর যদি ম্যাট্রিক্সকে রাখো তাহলে নির্ণায়কের চিহ্ন এটা। ক্লিয়ার? ব্যাস, তো এই হচ্ছে আমাদের একটা ভ্রান্ত ধারণা দূর করার থট। এবার আমরা চলে আসবো গণনা পর্যায়ে। তো তোমরা আগে লিখে নাও অবধি। এবার আমরা চলে আসছি নির্ণায়কের গণনায়। গণনা দুরকম নিয়মে করা যায়। তোমরা একটা নিয়মের নাম দেবে বিস্তৃতি করে ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে বিস্তৃতি না করে ক্যালকুলেশন। কেমন? বিস্তৃতি করে আর বিস্তৃতি না করেটা পরে বলছি, আগে বিস্তৃতি করেটা বলছি। বিস্তৃতি করে মানে এর একটা নিজস্ব নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আগে প্রধান করণ গুণ করো, তাহলে 1 গুণিত কত? 4, মাইনাস অপ্রধান করণ গুণ করো, তাহলে 2 গুণিত কত? 3। তো আমরা যদি গণনা করি 4 থেকে 6 বাদ কত পাচ্ছি? -2। ব্যাস। তো এই যে আমি ডিরেক্ট ক্যালকুলেশন করলাম, এটাকে বলা হচ্ছে কি? বিস্তৃতি করে ক্যালকুলেশন। যেমন ধরো আমি একে গণনা করব, আগে দেখে নাও সবাই গণনা কী করে করবে। আমরা যে কোনো একটা রো সিলেক্ট করতে পারি। কেমন? আবার বলছি, তুমি যে কোনো একটা রো সিলেক্ট করো বা যে কোনো একটা কলাম সিলেক্ট করো, আগে সিলেক্ট করতে হবে তোমাকে, যাতে তোমাদের ব্রেন হকচকিয়ে না যায়, যাতে যে কোনো অঙ্ক করতে পারো। তার জন্য আমি সিলেক্ট করছি প্রথম রো। কেমন? তো আমরা সিলেক্ট করছি প্রথম রো। তো চলো আমরা প্রথম রোটাকে সিলেক্ট করলাম। প্রথম রোটা কে আছে বলো তো? 7, 3, 4। ক্লিয়ার অবধি? 7, 3, 4। এবার আমরা একটু এটাকে ভালোবেসে এর নাম দিয়েছি একে গণনা করার জন্য। কি টেকনিক দিয়েছি? GF এর সাথে ডেটিং। ক্লিয়ার? গার্লফ্রেন্ডের সঙ্গে চা খেতে গেল, কফি খেতে গেল। ওকে স্যার, এখানে বিষয়টা বুঝলাম না, GF এর সাথে ডেটিং মানে কি? দেখে নাও। এখানে কার GF? উত্তর হচ্ছে 7 এর GF, 3 এর GF,
আর 4-এর জিএফ। কেমন? এবার স্যার একটু বলুন স্যার 7-এর গার্লফ্রেন্ডের নাম কি এখানে? তো কেউ কারো গার্লফ্রেন্ডের নাম বলতে চায় না, তাই এখানে গার্লফ্রেন্ডকে চেনার টেকনিকটা কি? টেকনিক হচ্ছে বয়ফ্রেন্ডের হাতে দুটো চাকু ধরিয়ে দাও। ক্লিয়ার? এবার ও কি করবে, ও রো বরাবর মার্ডার, কলাম বরাবর মার্ডার, যাকে মার্ডার করবে না তাকে দিলে স্থান দেবে। তো আমরা এখানে করব কি দেখো, এখানে 7-এর গার্লফ্রেন্ডের নাম কি? 7 বরাবর রো ক্যান্সেল, 7 বরাবর কালাম ক্যান্সেল, 7 ক্যান্সেল, এই বরাবর রো ক্যান্সেল আর কালাম ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকছে বলো? পড়ে থাকছে 2 3 3 1। কেমন? তো এটাই হচ্ছে গার্লফ্রেন্ড কার? 7। তো 7 ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং মানে ডট করলো। এবার সূত্রের মাইনাস, এবার কার পালা? 3-এর পালা। 3 ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং মানে ডট। এবার দেখো 3-এর গার্লফ্রেন্ডের নাম কি? 3 বরাবর রো ক্যান্সেল, 3 বরাবর কালাম ক্যান্সেল। কি দেখতে পাচ্ছ? 5 3 4 1, এটা দেখতে পাচ্ছি। একই রকমভাবে এবার আমরা দেবো প্লাস, সূত্রের প্লাস, প্লাস মাইনাস প্লাস। এবার 4 ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাবে, তো 4-এর গার্লফ্রেন্ডের নাম কি? তো 4 বরাবর রো আর 4 বরাবর কালাম কেটে দাও, তো কি দেখতে পাচ্ছ? 5 2 4 3। বলো এফডি ওকে? এবার এটাকে সিম্পল গণনা করো, এই ক্যালকুলেশনগুলো অলরেডি এখানে শিখে ফেলেছো। তাহলে কি লিখবো? 7 ইন্টু 2 মাইনাস 3 3 9 মাইনাস 3 ইন্টু 5 মাইনাস 3 4 12 প্লাস 4 ইন্টু 15 মাইনাস 4 2 8। এবার আমরা কি পাচ্ছি? 7 ইন্টু মাইনাস 7 মাইনাস 3 ইন্টু মাইনাস 7 প্লাস 4 ইন্টু 7, তাই তো? তো আমরা পাচ্ছি এখানে 7 7 49 মাইনাস 49 প্লাস 3 7 21 প্লাস 4 7 28। তো গণনা করো, দেখবে পাচ্ছ কত? 0। তার মানে আমরা এর উত্তর কি পেলাম? 0 পেলাম। এই যে আমরা একটা নিয়মে ক্যালকুলেশন করলাম, এই টেকনিকটাকে বলা হয়, এই গণনার যে নিয়ম এটাকে বলা হয় বিস্তৃতি করে অঙ্কটাকে সলভ করা। তাহলে তোমরা বলবে স্যার আমাদের কি পরীক্ষা উল্লেখ করে দেবে যে বিস্তৃতি না করে করা? বিস্তৃতি না করে সলভ করো, উল্লেখ করে দেবে? উত্তর ইয়েস, উল্লেখ থাকতেও পারে। তাহলে একটু বলে দিই বিস্তৃতি না করে করা মানে কি? এর মানে হচ্ছে নির্ণায়কের ডিরেক্ট সূত্র প্রয়োগ না করে আমরা প্রপার্টি ইউজ করে করা। নির্ণায়কের তো প্রপার্টি থাকতে পারে কিছু, কি কি সেই প্রপার্টি? তো আমি প্রপার্টিগুলোকে একবারে না বলে আমরা অঙ্কের মাধ্যমে শিখব। ক্লিয়ার? কারণ অঙ্কের মাধ্যমে শিখলে প্রপার্টিগুলো মনে থাকবে, আর একবারে সব বলে দিলে গেলে আমরা ইউজ করতে পারবো না। তাই আমি যখন অঙ্ক করাবো তখন ব্যবহারটা আর প্রপার্টিটা একসঙ্গে প্রয়োগ হবে, আমাদের বেশি মাথায় ধরবে। তাই এবার হেডিং দেবে সবাই বিস্তৃতি না করে এই ধরনের অঙ্ক কেমন করে সলভ করবে। ক্লিয়ার? লিখে নাও গে অবধি। এবার প্রত্যেকে দেখো বিস্তৃতি না করে করা মানে কি। একটু আগে বললাম তোমাদের নির্ণায়কের কিছু প্রপার্টিকে ব্যবহার করে এই অঙ্কটাকে সমাধান করা বা ক্যালকুলেশন করা। তো দেখো যখনই বলবো প্রপার্টি ইউজ, তো প্রপার্টি তো আর একটা থাকে না, আর যখনই প্রপার্টি ইউজের ব্যবহার চলে আসে না তখন কিন্তু ক্রিয়েটিভিটির ব্যবহার চলে আসে। বুঝতে পারলে কি বললাম? যেমন ইন্টিগ্রেশানে যখন তোমাকে সূত্র জানিয়ে দেওয়া হলো, এবার সামনে একটা করে অঙ্ক আসছে, কোন টেকনিক করব, তোমার ক্রিয়েটিভ ব্রেনটা খাটাতে হবে, খাটিয়ে তোমাকে সে অনুযায়ী সূত্র ফেলতে হবে। তো ঠিক একই রকমভাবে এই চ্যাপ্টারের যখনই বলবে বিস্তৃতি না করে করো, তখন কিন্তু পুরো চলে আসে ক্রিয়েটিভিটি। কিন্তু তোমরা তো নতুন শিখছো, এখন কেমন করে আসবে? তোমরা চর্চা করতে করতে তবে না এই ক্রিয়েটিভিটি জন্মাবে এই টপিকের উপর, কখন কোথায় আমি কিভাবে আমি প্রপার্টিগুলোকে খেলাবো। ওই কারণে আমি একটা তোমাদের ব্রেনে জেনারেল থট আমি আগে এন্টার করাচ্ছি, দেখে নাও। যখনই আমাকে নির্ণায়ক দেবে আর বলবে বিস্তৃতি না করে ওটাকে ক্যালকুলেশন করো, তখন আমরা প্রপার্টি ইউজ করার আগে আমরা একটা লক্ষ্য ফিট করি। কেমন? আমরা লক্ষ্য ফিট করব, আমরা টার্গেট ফিট করব। কি টার্গেট ফিট করব? দেখবে এখানে তো এরকমভাবে এলিমেন্টগুলো সাজানো থাকবে, তাই না? তো আমরা এই পোর্শনের এলিমেন্টটাকে আর এই পোর্শনের এলিমেন্টটাকে যেমন করে হোক ওকে আমি 0 বানাবো। ক্লিয়ার? আমার টার্গেট ঠিক করে নিলাম।
আচ্ছা ঠিক দেখো, যখন তুমি প্রপার্টি ইউজ করবে তো আওলা মাক্কা প্রপার্টি ইউজ করলে তো চলবে না, তাহলে অঙ্ক কোন দিকে হাঁটছে তোমাকে বুঝবে। তাই আমরা একটা লক্ষ্য ফিট করে নিই যে আমরা এইটা পেতে চাই, এটাকে অ্যাচিভ করতে চাই। তো আমাদের অ্যাচিভমেন্ট আমরা কাকে রাখবো, ওই এলিমেন্টটাকে, আর ওই এলিমেন্টটাকে যেমন করে হোক জিরো বানাবো। আর জিরো বানানোর লক্ষ্য ঠিক করে হাঁটবো, হাঁটতে গিয়ে দেখবে অটোমেটিক্যালি প্রপার্টি খাটতে স্টার্ট করে দেবে। ঠিক আছে, যদি আমি এই লক্ষ্যটাকে ফিট না করি তাহলে অঙ্ক সমাধানের পিছনে ছুটতে গেলে দেখা গেল তুমি ছুটে যাচ্ছ, অঙ্কও ছুটে যাচ্ছে, ক্যালকুলেশন আর চলছে না, মিলছে না, হঠাৎ করে হয়তো কোনো ক্ষেত্রে মিলে গেল, এরকম একটা হতে পারে। তাই লক্ষ্যটা ফিট করলাম যে আমি ওকে জিরো বানাবো। জিরো বানানোর জন্য আমার যেগুলো জিনিস প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আমি প্রপার্টি ফিট করব নিজে। যেমন ধরো একটা অঙ্ক বলি, তাহলে বুঝতে পারবে। দেখো কি রয়েছে অঙ্কটাতে, 7 3 4 5 2 3 4 3 1। দেখো এই যে নির্ণায়ক দিয়েছে, এই নির্ণায়কে দেখো এখানে আমাদের টার্গেট কি, লক্ষ্যটা কি, লক্ষ্য হচ্ছে এখানে 3 আর 4 এই দুটো উপাদানকে কি বানাতে হবে, আমাকে জিরো বানাতে হবে। টার্গেট ফিট করে নিলাম, তাহলে এই উপাদান আর এই উপাদান, এই দুটো উপাদানকে আমাকে জিরো বানাতে হবে। ঠিক আছে, ডট দেবো না ভাই, না তো ভাববে পৌনাপৌনি দিচ্ছি। এই উপাদানটা আর এই উপাদান, এই দুটো উপাদানকে জিরো বানাতে হবে। এবার জিরো বানাতে তোমার কিন্তু ওস্তাদ, কেন? কারণ তোমরা অলরেডি নিচু ক্লাসে মানে ক্লাস 9-এ যখন পড়তে, তখন অলরেডি তোমরা সমীকরণ সমাধানের মাধ্যমে ভ্যানিশ করার টেকনিক শিখেছ, অপনয়ন পদ্ধতি। দেখো কি করতে, দেখে নাও কী করতে। ধরে নাও 2x + 3y এটা ইকুয়াল টু 4, আর 3x + y এটা ইকুয়াল টু 6। তো আমরা এই 2 আর 3 ওকে ভ্যানিশ করতে চাই, মানে আমি এই পদটাকে ভ্যানিশ করতে চাই। তো ভ্যানিশ করার জন্য তোমরা কি করতে, এর প্রথম যে সমীকরণ, ওই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করতে, করতে কিনা বলো আগে, কারণ ওটাকে আর ওটাকে ডিলিট করতে চাই। তো ওকে 3 দিয়ে গুণ করব আর ওকে 2 দিয়ে গুণ করব, করলে হবে না, তারপর বিয়োগ করতে হবে, তাই না? তো আমরা কী করতাম, ওকে 3 দিয়ে গুণ করলে কী পাচ্ছি বলো, 6x + 9y ইকুয়াল টু কি, 3 4 12। ওকে 2 দিয়ে গুণ করো, তাহলে 6x প্লাস কত বলো, 2y ইকুয়াল টু 6 দুগুণে 12। এবার আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে তবে কিন্তু এটা আউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এখানে কটা কাজ করতে হচ্ছে বলো তো, টোটাল দুটো কাজ করতে হচ্ছে। একটা কি, একটা হচ্ছে গুণ, আর নাম্বার 2 কি, সমীকরণ দুটো বিয়োগ। সমীকরণগুলোকে গুণ আর সমীকরণ দুটো বিয়োগ, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? বলো এ অবধি একদম ওকে কিনা? তার মানে আমরা কোনো কিছুকে ভ্যানিশ করার নিয়ম জানি, দুটো সমীকরণ দেওয়া থাকলে ওই বেটাকে 3 দিয়ে গুণ করব আর ওই বেটিকে 2 দিয়ে গুণ করব, গুণ করলে সেম চলে আসছে, এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলেই আমরা পেয়ে যাচ্ছি কি, দেখো আর এক্স পার্টটা থাকলো না। তো আমিও এরকমই চাইছি যে কোনো ক্রমে এই পদ আর ওই পদটাকে আমি চাইছি কি একই বানাতে। ক্লিয়ার? কি বললাম, এই পদ আর ওই পদটা একই বানাতে চাইছি। যেমন ঠিক দেখো একই বানিয়েছিলাম, একই বানানোর পর আমি করব কি, বিয়োগ করে দেবো, বিয়োগ করলে জিরো চলে আসবে। কেমন? ঠিক যেমন এখানে দেখো ওদেরকে একই বানানোর জন্য গুণ করলাম প্রথমে, তারপর ভ্যানিশ করার জন্য বিয়োগ করলাম। তো আমি এবার চলো, যখন বুঝতে পারলাম যে একই বানানোর জন্য গুণ করতে হবে, তাই আমরা এখানে একটা প্রপার্টি শিখবো। সব প্রপার্টি লিখে রাখো, নির্ণায়কের গুণ কী করে করতে হয়। ক্লিয়ার? তো অন্য একটা পেজে লিখে রাখো নির্ণায়কের গুণ। দেখে নাও আমি এখানে করাচ্ছি, আমি মিটিয়ে দেবো, বাট তোমরা অন্য পেজে করো। 1 2 3 4 5 6 7 8 9। কেমন? তো ধরে নাও এই নির্ণায়ককে তুমি কে দিয়ে গুণ করছো, কোন একটা সংখ্যা স্কেলার দিয়ে গুণ করছো। যদি এটা ম্যাট্রিক্স হতো না, তাহলে কে দিয়ে গুণ করলে সবার সাথে গুণ হতো। কিন্তু কিন্তু নির্ণায়কে কি হয়, নির্ণায়কে যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের সাথে গুণ হয়। কি বললাম, যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামের সাথে গুণ হয়। মানে কেউ যদি মনে করে আমি প্রথম রো এর সাথে গুণ করব, তাহলে কে 2k 3k 4 5 6 7 8 9। কেউ যদি মনে করে না স্যার আমি প্রথম রো এর সঙ্গে গুণ করব না, আমি দ্বিতীয় রো এর সঙ্গে গুণ করব, 1 2 3 4k 5k 6k 7 8 9।
কেউ যদি মনে করে না আমি দরকার নাই, আমি থার্ড রোয়ের সঙ্গে গুণ করব, তাও চলবে। কেউ যদি মনে করে না স্যার আমি প্রথম কলামের সঙ্গে গুণ করব, কেমন, তাহলে কে 4K 7K আর থাকলো 2 3 5 6 8 9, তাও চলবে। কেউ যদি মনে করে আমি সেকেন্ড কলামের সঙ্গে গুণ করব, তাও চলবে। কেউ যদি মনে করে আমি থার্ড কলামের সঙ্গে গুণ করব শুধু, তাও চলবে। তাহলে আমি কি বললাম, কোনো নির্ণায়ককে কোনো স্কেলার দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সঙ্গে গুণ হয়। ওটা নির্ভর করবে অঙ্কের উপরে এবং তোমার ক্রিয়েটিভিটির উপর বা তোমার চাহিদার উপর, তুমি অঙ্কটা কোন রাস্তায় হাঁটাতে চাইছো সে অনুযায়ী তুমি গুণ করতে পারো রো বা কলামকে। ক্লিয়ার? এটা আমাদের নিশ্চয়ই স্পষ্ট হলো। তো চলো, আমি যখন বুঝে গেলাম যে ফার্স্ট প্রপার্টিতে নির্ণায়ককে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করলে যে কোনো রো বা কলামের সঙ্গে গুণ হয়, তো আমার তো টার্গেট কি, টার্গেট ওকে আর ওকে একই বানানো, ঠিক কি না? তাহলে বলো তো আমি ওকে কি দিয়ে গুণ করব, 3 দিয়ে, আর ওকে কী দিয়ে গুণ করব, 7 দিয়ে। ও তার আমাকে 3 দিয়ে আর 7 দিয়ে এই দুটো সংখ্যা দিয়ে আমার গুণের একটা ব্যাপার চলে আসছে। ক্লিয়ার? আমি 3 দিয়ে আর 7 দিয়ে গুণ করতে চাই স্যার, কিন্তু বাবুরে এটা তো অঙ্ক, কেমন, এটা তো আর ম্যাজিক না, অঙ্ক। যা তুমি গুণ করবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো তুমি 3 আর 7 দিয়ে গুণ করবে, ভিতরে তোমাকে অ্যাডজাস্ট করার জন্য কী লিখতে হবে, 1/3 × 7। ক্লিয়ার? আমি যে গুণ করব হঠাৎ করে গুণ করা যায় না, আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার প্রথমে 3কে বলো, এই 3 বেটা যা যা ভিতরে গুণ হয়ে যা। এবার 3 করছে কি, লাফ মেরে গুণ হতে যাচ্ছে। কিন্তু গুণের নিয়ম কি জানি, এই যে 3 ভেতরে যাচ্ছে গুণ হতে, নিয়মটা কি, ও যে কোনো একটা রো বা কলামের সঙ্গে গুণ হয়। তো ও দেখছে আমি বরং এই কলামের সঙ্গে গুণ হয়ে যাই। তো 3 7 কত, 21, 3 5 কত, 15, 3 4 কত, 12। বুঝতে পারলে কাজটা কি করলাম? এই যে 3 ছিল এখানে, ভিতরে গুণের জন্য পাঠালাম ওকে, ও ভিতরে গিয়ে কি করলো, ও প্রথম কলামের সঙ্গে গুণ হলো। ক্লিয়ার? এবার যা যেমন থাকবে রেখে দেওয়ার কথা। আমি চাই আর পরের লাইন না বাড়িয়ে 7কে বলবো ভাই তুইও মাল্টিপ্লাই হ। এবার 7কে যখন ভিতরে পাঠাচ্ছ গুণের জন্য, ও বলছে গুণের তো নিয়ম, আমি যে কোনো একটা রো বা কলামের সঙ্গে গুণ হব, তো আমার তো দরকার ওই কলামটা, তাই আমি 7 ওই কলামের সঙ্গে গুণ হয়। তো 3 7 কত, 21, 7 2 কত, 14, 3 7 21, আর পড়ে থাকলো কি 4 3 1। বুঝা গেল বিষয়টা? কি করলাম আবার বলছি, দেখো ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব আর ওকে 7 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই আমি করলাম কি, আমি অ্যাডজাস্ট করলাম প্রথমে। এবার 3 দিয়ে ভিতরটাকে গুণ করলাম, এটা পেলাম। 7 দিয়ে আবার মাল্টিপ্লাই করলাম, এটা পেলাম। কারণ গুণ যে কোনো একটা রো বা কলামের সঙ্গে হয়। বলো এই অবধি ওকে একদম পুরোপুরি, কোনো সমস্যা নাই তো? এবার পরের লাইন দেখো, পরের লাইনে 1/3 × 7 তো থাকলোই। এবার দেখো সবাই, একটু আগে আমি তোমাদের দেখালাম না একটা দারুণ জিনিস, সেটা কি, যখন সমান হয়ে যায় তখন অপনয়ন পদ্ধতিতে কী করি, বিয়োগটা করে দিই না, বিয়োগ করলে কেটে যায়, এক্সটা কেটে গেছিলো একটু আগে, তো ঠিক একই রকম আর বিয়োগ করব। এখন প্রশ্ন স্যার কোনটা থেকে কোনটা বিয়োগ করব? যে চেঞ্জ হবে ওখান থেকে বিয়োগ করতে হয়। ক্লিয়ার? কি বললাম, যে চেঞ্জ হবে। তাহলে ও বলছে স্যার আমি 0 হব, কারণ আপনার লক্ষ্য তো ওকে 0 করা, তো যে 0 হবে ওখান থেকে বাদ দেবে আগেরটা। তাহলে 21, 15 আর 12 পড়ে থাকলো, যেহেতু টার্গেট ওকে 0 করা, তাহলে 21 - 21 মানে কত হয়, 0। 14 থেকে 15 বাদ দিলে কত হয়, -1। 21 থেকে 9 বাদ দিলে কত, 21 থেকে 12 বাদ দিলে কত হয়, 9। 4 3 আর 1 পড়ে থাকলো। ক্লিয়ার? তার মানে আমরা আর একটা প্রপার্টি শিখলাম, কি বলতো, আমরা কোনো একটা কলাম থেকে কোনো একটা কলাম যোগ বিয়োগ করতে পারি। ক্লিয়ার? মানের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারলে? তাহলে একটা আমরা ট্রিক্স শিখলাম, কি অপনয়নটাকে টার্গেট দেখলাম। ট্রিক্স কি, যে গুণের নিয়মটা কি এটা শিখলাম। আর একটা ট্রিক্স কি শিখলাম, যে দুটো কলাম যে আমি বিয়োগ করতে পারি, ভিতরে কোনো পরিবর্তন হয় না। দেখো বাইরে কিচ্ছু আমি কাজ করিনি, ওদের মধ্যে কিন্তু বিয়োগ করলাম, এই কাজটা কিন্তু করতে পারি। ঠিক আছে? আচ্ছা, যখন এই অবধি হয়ে গেল, এবার দেখো সবাই, আচ্ছা বলো তো আমি আমার লক্ষ্যে পৌঁছেছি কি পৌঁছায়নি? আমি কি লক্ষ্যে পৌঁছেছি? কে বলছে পৌঁছায়নি? লক্ষ্য কী ছিল, একটা 0 হওয়া, আমি কিন্তু একটা লক্ষ্যে পৌঁছে গেছি। যখন লক্ষ্যে পৌঁছে গেছি আর তোমরা মানছো যে গুণ যে কোনো একটা রো বা কলামের সঙ্গে হয়, তাহলে কমনও কি একটা রো বা কলাম থেকে আসবে। আরে ইয়ার, গুণ যদি একটা রো বা কলামের সঙ্গে হয়, তা
তাহলে কমনও কি একটা রো বা কলাম থেকে আসবে। তো আমি যখন দেখলাম যে ও আনচেঞ্জ থেকে গেল গুণ করার পরেও, তাহলে এখান থেকে আবার কি কমন আসছে বলো, এখান থেকে কি কমন আসছে, কি দিয়ে গুণ করেছিলাম 3 দিয়ে, তাহলে এখান থেকে 3 কমন নিয়ে নাও। আবার যদি 3 কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকছে বলো, 7, 3 5 15, 3 4 12। এই যে তুমি 3টা কমন নিলে ওটা বাইরের 1/3 এর সঙ্গে কেটে যাচ্ছে না, তাহলে কি পড়ে থাকবে 1/7 পড়ে থাকছে। 0 -1 9 4 3 1। ব্যাস, আমি আমার একটা লক্ষ্য পূরণ করে ফেলেছি। ক্লিয়ার? আগে তোমরা এই লক্ষ্য পূরণের জন্য খাতায় তোমরা অঙ্কটা করে নাও এ অবধি, তারপর দেখাচ্ছি পরের লক্ষ্যটা কী করে পূরণ করব। আগে তোমরা এ অবধি লিখে নাও সবাই। এবার এ অবধি হওয়ার পর একটু খেয়াল করো সবাই, এই টাকার দিকে সবাই। এ অবধি হওয়ার পর তোমাকে তো স্যারকে বোঝাতে হবে তুমি কী কাজটা করলে, তাই না? তুমি যে প্রপার্টি ব্যবহার করলে তোমার কাজটা স্যারকে বোঝাতে হবে না? তো তুমি স্যারকে কী বলবে, স্যার আমি কী করলাম? তুমি স্যারের সামনে থাকছো না পরীক্ষা যখন স্যার খাওয়া দেবে তখন। ওই কারণে স্যারকে একটু বলতে হবে, জানেন স্যার দেখুন এই যে নতুন কালাম, দেখুন আমি যা কালাম ছিল আমি নতুন কালাম পেয়ে গেছি। জানেন স্যার এই যে প্রথম কালাম বাট এটা একটা নিউ কালাম, নতুন কালাম পেলাম। স্যার এটা কাম করে পেয়েছি জানেন, আমি এই যে পুরানা কালাম যে আছে না তাকে স্যার 3 দিয়ে গুণ করেছি স্যার, কি তাই না? দেখুন স্যার এই যে আর একটা কালাম দেখতে পাচ্ছেন, কি ছিল স্যার কালামটা দেখতে, দেখুন আর কি হয়েছে দেখতে। তো ওই যে কালামটা দেখছেন আমি ওই কালামটা কাম করে পেয়েছি জানেন, এই যে পুরানা যে কালাম ছিল না সেকেন্ড কালাম, স্যার ওই কালামটাকে স্যার আমি বদমাশি করে 7 দিয়ে গুণ করেছি স্যার, নিয়ে আমি এটা পেয়েছি। ক্লিয়ার অবধি? দেখো কী করলাম, আমি এই কালামের সঙ্গে কী গুণ করেছিলাম 3 গুণ করেছিলাম, তাই প্রথম কালামটার সঙ্গে 3 গুণ করে নতুন প্রথম কালাম পেলাম। আর পুরানো সেকেন্ড কালামের সঙ্গে 7 গুণ করেছিলাম, তখন আমি কি নতুন সেকেন্ড কালাম পেলাম। স্যারকে এটা বোঝাতে হবে যেন স্যার বুঝতে পারো ও আচ্ছা এই কাজটা করেছে। নেক্সট কি, কেমন করে 0 পেলাম, স্যার তো দেখবে আরে এখানে কালাম ছিল অন্য আর এখানে আছে অন্য, কি করলো ছেলেটা বা মেয়েটা। স্যারকে বোঝাতে হবে স্যার জানেন দেখুন আমি এই যে নতুন যে কালাম পাচ্ছি, এটা কত নম্বর কালাম বলো, সেকেন্ড কালাম। আমি নতুন কালাম যেটা পাচ্ছি, নতুন কালামটা পাচ্ছি, এই কালামটা কেমন করে পেলাম বলো তো, ওই পুরানো কালাম থেকে তার আগের কালামটা বিয়োগ করে পেয়েছি। কেমন? তো আমাকে কিন্তু ভাষাটা কিন্তু এভাবে দিতে হবে, বুঝতে পারলে সবাই না পারলে না বলো। এইবার আমার পরের স্টেপ, পরের কাজ হচ্ছে এবার আমার লক্ষ্যটা কি, লক্ষ্য হচ্ছে এই 7 আর এই 4, 7 আর 4 মন দিয়ে শোনো সবাই, একে আর ওকে কাজে লাগিয়ে ওই 4টাকে 0 বানানো, কারণ ওই এলিমেন্টকে 0 বানাতে হবে। আবার আমরা অপনয়ন পদ্ধতির মতো খাটবো। ক্লিয়ার? তো ভাই তুমি বলবে দেখো 1/7 তো ছিলই তাই না, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি শুধু আমাকে বলো যে এই নির্ণায়কটাকে না আমি মাল্টিপ্লাই করতে চাই, তো ওকে কি দিয়ে গুণ করব আর ওকে কি দিয়ে গুণ করব, ওকে গুড, ওকে 4 দিয়ে গুণ করব আর ওকে 7 দিয়ে গুণ করব, কি তাই তো? এবার একে যে 4 দিয়ে গুণ করব তা আমাকে নিচে কি লিখতে হবে 4, ওকে 7 দিয়ে গুণ করব তা আমাকে নিচে কি লিখতে 7, তবে না অ্যাডজাস্ট হয়ে কাটাকাটি যাবে। এবার চলো 4কে বলো এই 4 যা ভিতরে গুণ হয়ে আয়, তো কি কোথায় গুণ হয় বলো তো, 4 7 28, 4 5 20, 4 4 16। ক্লিয়ার? ওকে আর কিচ্ছু হাত দিলাম না, 0 -1 9 থাকলো পরে। এবার 7কে বলো 7 যা গুণ হয়ে ভিতরে, 7 বলবে গুণ তো যে কোনো একটা রোবা কালামের সঙ্গে হয়, আমি 3 নম্বর কালামের সঙ্গে গুণ হব, 3 4 12 সরি 4 7 28, 3 7 21 আর 7 1 7। কেমন? তো আমরা করলাম কি প্রথম কালামের সঙ্গে আমি 4 গুণ করলাম আর থার্ড কালামের সঙ্গে আমি 7 গুণ করলাম, বলো এফডি ওকে। আর যখনই আমরা একই পেয়ে গেছি তখন করব কি অপনয়নের নিয়ম কি, এবার ওকে যেহেতু 0 করতে চাই ওখান থেকে প্রথমটা কী করব বাদ দেব। তাহলে আমরা বাদ দিলে কি পাচ্ছি বলো, 1/7 × 4 × 7, 7 × 4 × 7 নির্ণায়ক দেখো 28 20 16, 28 20 16, 0 -1 9, 0
-1 9। এবার আমি ওখান থেকে আগেরটা বাদ দিচ্ছি, তো 28 থেকে 28 বাদ দিলে কত হয় 0। 21 থেকে 20 বাদ দিলে কত হয় +1। 7 থেকে 16 বাদ দিলে কত হয় -9। ক্লিয়ার? বোঝা গেল অবধি? কী করলাম, এখান থেকে তার আগেরটা বাদ দিলাম। ও হচ্ছে বালিকা বাকরা সব ক্ষেত্রেই, ওকে সবাই মন্দির কা ঘন্টা বলে ইউজ করে চলে যাচ্ছে। এবার যখন আমি টার্গেটে পৌঁছে গেলাম না, যখন কাজ হয়ে গেল, ও বলছে ও আমাকে কাজে লাগিয়ে নিজের কাজটা সারিয়ে নিল। ওকে বলো ঠিক আছে ভাই, তুই যে অবস্থায় ছিলি ফিরে আয় আবার। তো বলো তো আমরা ওই কালামটাকে কী দিয়ে গুণ করেছিলাম, 4 দিয়ে গুণ করেছিলাম কি না? তো এখান থেকে আবার 4 কমন নিয়ে বাইরে পাঠিয়ে দাও। তো বলো কত হচ্ছে, 4 কমন নিয়ে গেলে 4 7 28, 4 5 20, 4 4 16, 0 -1 9, 0 1 -9। কেমন বলো, এখান থেকে কী কমন নিয়েছি 4, যেটা বাইরের 1/4 এর সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে 1 কত 7 ইন্টু কত 7। যাক, লক্ষ্যে পৌঁছে গেছি। ক্লিয়ার? লক্ষ্যে পৌঁছাতে গিয়ে তো আমরা অনেক প্রপার্টি ইউজ করলাম, গুণ প্রপার্টি ইউজ করলাম, তারপর দুটো কলাম পরস্পর বিয়োগ করলাম, এই প্রপার্টি ইউজ করেছি, তার মানে প্রপার্টি ইউজ করা হয়ে গেছে, আমি স্যারকে দেখিয়ে দিতে পারলাম। এইবার লাস্ট কাজ কী হবে দেখো, 1/7 7 49। এবার তুমি আরামসে বিস্তৃতি করো। তো বিস্তৃতি করার সময় দেখো এই উপাদান আর এই উপাদানটা 0 হয়ে আছে না? তাকেও সব মন দিয়ে আগে যখন বিস্তৃতি করবে তখন এই উপাদানটা আর এই উপাদানটা 0 আছে না, তা আমাকে আর এই কাজটি করতে হবে না, খালি আমাকে ছোট একটাই কাজ করতে হবে। তাই আমি করব কি 7 ইন্টু, কারণ ওটা তো 0, 7 ইন্টু 7 ইন্টু 7 বরাবর তুমি রো ক্যান্সেল করে দাও, কলাম ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছ, শুধু এইটুকুটা পদ দেখতে পাচ্ছ না? আমরা কি করি, আগে আমরা প্রধান কর্ণ গুণ করি, তাহলে -1 ইন্টু -9 9 হলো, সূত্রের মাইনাস। এবার এই দিকটা গুণ করো, 1 গুণিত 9 কত হলো 9। তাহলে শূন্যর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো, উত্তর পাচ্ছি কত 0। এটাই হচ্ছে কি বিস্তৃতি না করে ক্যালকুলেশন করা। মনে হতে পারে স্যার বাপরে ওর থেকে তো এটাই ভালো স্যার, কিন্তু মাথায় রাখবে আমি প্রপার্টি শেখালাম বলেই বড় করলাম অঙ্কটা। ক্লিয়ার? অনেকগুলো প্রপার্টি শেখালাম তাই। কিন্তু যদি কেউ মনে করো আমি বইয়ের অঙ্কগুলোকে এই নিয়মেই করবো সলভ, দেখবে এতে না উত্তরে পৌঁছানো টাফ হয়ে যায়, যেটা ওই নিয়মে করলে গেলে উত্তরে খুব সহজে পৌঁছে যাবো, এবং খুব কম লাইনে। ভাবিও না অনেকগুলো লাইন হবে, লাইন খুব কম হবে। তো কীরকম অঙ্ক থাকবে না থাকবে আমরা এবার আলোচনা করব, তার আগে ঢুকে নাও সবাই। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন রাখতে পারে স্যার উদ্যোগে কেন 0 বানাবেন? আরে ভাই আমি তো আমার লক্ষ্য ঠিক করেছি আমার নিজস্ব পদ্ধতি আনার জন্য, কারণ এগুলো অঙ্ক তো ক্রিয়েটিভ টাইপের অঙ্ক, ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে। তো কেউ যদি মনে করো আমি ওই দুটোকে 0 বানাবো না, আমি অন্য কাউকে 0 বানাবো বা অন্য কোনো থট ইউজ করবো, করো না, কোনো আপত্তি নেই। তবে কেউ যদি মনে করো আমি এই দুটোকে 0 বানিয়ে কাজটা করব, দেখবে অনেক ক্ষেত্রে অঙ্ক অনেক সহজ হয়ে যায়। ক্লিয়ার? মানে আমার বলতে পারো প্রায় 15 ইয়ার্সের অভিজ্ঞতা অনুযায়ী বলছি, যে যদি কেউ মনে করে এই দুটোকে 0 বানিয়ে করব, দেখবে অঙ্ক অনেক 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 সহজ হয়ে যায়। ক্লিয়ার? তবে এটাকেও ভেবো না যে এটাই পার্টিকুলার কোনো নিয়ম, এটা কোনো নিয়ম না, এটা একটা সেন্স। যদি কেউ অন্য দুটোকে 0 বানাও বা অন্য কোনো কাজ করো তাও কিন্তু অঙ্কটা কারেক্ট হবে যদি পদ্ধতি ঠিক থাকে। ক্লিয়ার? লিখে নাও। এবার প্রত্যেকে দেখো এই অঙ্কটা, দেখো তোমরা এই অঙ্কটা একটু হাসবে কেন বলো তো, কারণ উপরে সবাই তো একই আছে, একই থাকার জন্য আমাকে আর কষ্ট করে কিছু গুণটুন করতে হবে না, কি তাই তো? কারণ দেখো সবাই একই রয়েছে, আর আমাকে বলেও দিয়েছে ভাই এই নিয়মেও করতে পারবি না, মানে প্রপার্টি ইউজ করে করতে হবে। তো আমাদের ডিউটি কী হবে দেখো, আমাদের ডিউটি হবে এটাই, ওকে আমরা কি বলবো, তুই বালিকা বাকরা, কেমন? ও হচ্ছে বালিকা বাকরা, মানে 1 1 1টা রেখে দেব। আমার লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে এই উপাদানটাকে আর এই উপাদানটা কি বানানো, 0 বানানো। তাহলে ওকে আমি 0 কম করে বানাবো, তাহলে এখান থেকে আমরা ওটা বিয়োগ করব। ক্লিয়ার? এখান থেকে বিয়োগ করবো, যে বলবে আমি 0 হব না সেখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 0, এখান থেকে 1 বাদ দিলে x, আর এখান থেকে 1 বাদ দিলে 0। কেমন? তো পাশে তোমাকে একটু উল্লেখ করতে হবে কাজটা কি করলাম। ক্লিয়ার? কি কাজ করলাম? অবশ্যই আমাকে প্রপার্টি ইউজ করলে প্রপার্টি লিখতে হবে। স্যার কি প্রপার্টি ইউজ করলেন? দেখো আমি নতুন যে কলাম পেলাম C2 ড্যাশ, কারণ এটা যে C1 কলাম, এটা C2 কলাম,
কেমন? তো নতুন আমি C2 ড্যাশ পেলাম, ওটা কেমন করে পেয়েছি? আমি C2 ওল্ড সেকেন্ড কলাম থেকে ওল্ড ফার্স্ট কলামটাকে বিয়োগ করলাম, তাই না? এখান থেকে ওটা বিয়োগ করেছি, দেখো হাতটা কে কলাম না, তাহলে সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করেছি। একই রকমভাবে দেখো আমি চাই ওকেও 0 করতে, তাহলে ওখান থেকে কী করবো? বালিকা বাঁকড়া বিয়োগ করব। 1 - 1 মানে কত? 0। 1 - 1 মানে কত? 0। আর 1 + y থেকে 1 বাদ দাও, y। স্যার কেমন করে পেলেন স্যার আপনি এই 3 নাম্বার নতুন কলাম? আমি 3 নাম্বার নতুন কলামটা পেলাম, ওল্ড 3 নাম্বার কলাম থেকে আমি 1 নাম্বার কলামটা বিয়োগ করেছি। ক্লিয়ার? ওটা স্যারকে একটু বোঝাতে হবে, তুমি তো আরামসে বুঝে যাবে কী করলাম, কিন্তু স্যারকে তো বোঝাতে হবে, স্যার তো ক্যালকুলেশন বুঝতে পারবে না। এইবার যখন দুটো শূন্য হয়ে গেছে আর টেনশন নাই, এবার তুমি ও রেসপেক্টে ভাঙো। স্যার ও রেসপেক্টে ভাঙো মানে কীভাবে ভাঙবো? 1 × 1 বরাবর রো আর কলাম কেটে দাও, তাহলে কী করবো? আগে এই বরাবর গুণ মানে x × y মানে xy মাইনাস এই বরাবর গুণ মানে 0। তো গণনা করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি xy। ব্যাস হয়ে গেল অঙ্ক, এত ছোট অঙ্ক। চলো আমরা আরেকটা অঙ্ক লিখি। এবার দেখো আরেকটা অঙ্ক, এই অঙ্কটা অনেকে ভাবছো যে কালামগুলো খালি যোগ করব বা বিয়োগ করব তাহলে হয়ে যাবে, বা বিয়োগ করলে হয়ে যাবে। দেখো কালামগুলো কিন্তু পরস্পর যোগও করা যায়, বিয়োগও করা যায়, ওটা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করবে। তো দেখো আমরা যখন এই অঙ্কটা করবো সলভ, আগে মাঝখানে পার্টিশন দিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ দেখো সবাই, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে, আমার লক্ষ্যটা হচ্ছে ওকে বালিকা বাঁকড়া রাখবো। বালিকা বাঁকড়া রেখে আমার দুটো উপাদানকে 0 করতে হবে, একটা এই উপাদানকে আর একটা এই উপাদানকে, কি তাই তো? এবার আমি দেখছি যে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাকে যদি গুণ করতে হচ্ছে না আপাতত, কারণ আমি দেখতে পাচ্ছি ওকে 0 করা খুবই সহজ। ওর সঙ্গে ওকে কি করব? আমি যোগ করব। ক্লিয়ার? বিয়োগ করলে হবে না, ওটা মাইনাস যদি এটা করো না তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে যাবে, 2a হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এটা যোগ করছি, তো a প্লাস এটা তাহলে 0 হচ্ছে। ওটার সঙ্গে ওকে যোগ করো, 0 হচ্ছে। এটার সঙ্গে ওকে যোগ করো তাহলে 2c হচ্ছে, কি তাই তো? আমাকে কি করতে হলো? এখানে যোগ করতে হলো, যোগ করলে তবেই 0 পাচ্ছি। তো তোমাকে সাইডে লিখতে হবে আমি কি কাজ করলাম। তো বলবে স্যার আমি জানেন C2 ড্যাশ, আমি নতুন যে কলামটা পেলাম সেকেন্ড কলামটা কেমন করে পেয়েছি? আমি C2-র সঙ্গে আমি C1 যোগ করেছি, এই কলামটার সঙ্গে ওই কলামটা যোগ করেছি। একই রকমভাবে দেখো আমি চাই ওকে 0 করতে, তো কি করব? যোগ না বিয়োগ করব? আবার যোগ করতে হবে, কারণ এটার সঙ্গে নেগেটিভটাকে যোগ করো তাহলে না 0 হচ্ছে, যোগ করো তাহলে 2b পাচ্ছি, আর এটার সঙ্গে ওকে যোগ করো তো 0 পাচ্ছি। তো C3 ড্যাশ এটা কীভাবে পেলাম? C3 প্লাস কত? C1। আর যখনই আমি দেখতে পেলাম দুটো 0 হয়ে গেছে আর টেনশন নেই, এবার মাইনাস এ ওকে কেন্দ্র করে ভাঙো, এ বরাবর রো ক্যান্সেল করে দাও, এ বরাবর কলাম ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছি? আগে এই সাইডটা গুণ 0 × 0 মানে 0, সূত্রের মাইনাস এদিকটা গুণ করো মানে 4bc, যদি গণনা করো তাহলে কি পাচ্ছ? 4abc। ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো অঙ্কটা কখন সোজা হলো বলো তো? দেখো যদি ওরা সবাই আলাদা সংখ্যা থাকে তাহলে অঙ্কটা টাফ, যদি ওই সংখ্যাগুলো সেম থাকে, একই থাকে, তাহলে সহজ, ঠিক তো? তো তোমরাই বলো সব অঙ্কে কি সব লবের মানে প্রথম রো কি একই থাকবে? একই থাকবে না। ওই কারণে আমাদের ডিউটি হবে যে এমন কি কোনো কৌশল আছে যে কৌশল বলতে ওই প্রপার্টি ইউজ, যে আমরা প্রথম পার্টটা একই বানিয়ে দিতে পারবো। তো ওটার অবশ্যই কৌশল আছে, তবে ওটাও নির্ভর করে ক্রিয়েটিভিটির উপর, কোন কলাম কোন রো যোগ করে টোগ করে বিয়োগ করে পেতে হবে। তো এর জন্য আমি একটা খুব সুন্দর একটা কৌশল বানিয়েছি, যাতে তোমরা যে কোনো অঙ্কই দিক না কেন, প্রায় ম্যাক্সিমাম অঙ্ক, যেন অন্তপক্ষে প্রথম রো বা প্রথম কলাম যেটা হোক না কেন, যেন তুমি সেম বানাতে পারো, একই বানাতে পারো। ক্লিয়ার? একই এলিমেন্ট, দেখো একই রকম এলিমেন্ট যেন বানাতে পারো। তো এই নিয়মটার আমি নাম দিয়েছি বৃষ্টি মেথড এবং পিচকারি মেথড। কি বললাম নাম? বৃষ্টি মেথড ও পিচকারি মেথড। এই দুটো নিয়মের মাধ্যমে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ সেপ আলাদা আলাদা যদি এলিমেন্ট থাকে আমরা গণনা করতে টাফ অনুভব করছিলাম, একই এলিমেন্ট থাকলে গণনা করা সহজ হয়ে যায়। তো গণনার সহজের জন্য আমরা একই বানানোর জন্য বৃষ্টি মেথড এবং পিচকারি মেথড ইউজ করব। ক্লিয়ার? হেডিং দাও সবাই এবার, বৃষ্টি মেথড। এবার আমরা চলে আসছি ফার্স্ট বৃষ্টি মেথড। দেখো উপরে কিন্তু প্রায় ও আলাদা না,
যদি ওরা একই থাকতো আমাদের সুবিধা হতো কি হতো না বলো আগে? হতো। তো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে, আমি মানছি আমি এই উপাদান আর ওই উপাদানকে জিরো বানাবো, মানছি, কিন্তু জিরো বানানোর আগে আমি চাইছি ওরা যদি সবাই একই চলে আসে তাহলে জিরো বানানো অনেক সহজ। তো আমরা করব কি, আমরা এক্ষেত্রে ইউজ করব আমার বানানো দুটো মেথড। ক্লিয়ার? আমার বানানো নয়, মেথডটা খুব সহজ, হ্যাঁ, প্রপার্টিও সহজ, খালি নিয়মটা কোন সেন্স, ওই সেন্সটা আমার বানানো। সেটা হচ্ছে বৃষ্টি মেথড। স্যার বৃষ্টি মেথড মানে কি? দেখো বৃষ্টি উপর থেকে পড়ে, তাই না? উপর থেকে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর নদী হলো বান, ঠিক আছে? তো উপর থেকে বৃষ্টি পড়ছে। ক্লিয়ার? এখন তোমরাই বলো, যদি উপর থেকে বৃষ্টি পড়ে তাহলে কে কে ভিজছে বলো? দেখো এক্স ভিজলো, বলো তো এক্সের নিচে কে আছে? এ আছে, ওও বাঁচবে না। রাস্তা দিয়ে হাঁটছিল সবাই মিলে, তাহলে ওও ভিজলো। আর কে ভিজলো? বি ভিজলো। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি মালদায় এরা সবাই ভিজলো। আরে বৃষ্টি মুর্শিদাবাদেও হয়েছে, তাহলে ওখানে তো লোকজন হাঁটছিল, তাহলে কে ভিজলো বলো তো? এ ভিজলো। ওর নিচে এক্স ছিল, এক্স ভিজলো। ওর নিচে বি ছিল, বি ভিজলো। ক্লিয়ার? আরে কলকাতাতে তো বৃষ্টি হয়েছে, তার মানে কারা কারা ভিজলো বলো তো? এ ভিজেছে, ওর নিচে বি ছিল, বি ভিজেছে, ওর নিচে এক্স ছিল, এক্স ভিজেছে। বলো বুঝতে পারলে অবধি কারা কারা ভিজলো? এবার যখন বৃষ্টি থেমে গেল ভাই, বৃষ্টি থেমে গেল, এবার যে যেখানে ছিল ওখানে পৌঁছে যাবে, কিন্তু আমার তো ওই রোটা অলরেডি জায়গা দখল করে নিয়েছে, ফলে ওকে নিয়ে আর কিছু করবো না, বরং যে জায়গাগুলো ফাঁকা আছে এবার ওগুলোতে যেখানে যা ছিল বসিয়ে দাও। তার মানে কি ওখানে কে ছিল? এ ছিল, এক্স ছিল, বি ছিল, বি ছিল, বি ছিল আর এক্স ছিল। ব্যাস আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। বলো লাইনটা বুঝতে পারলে বৃষ্টি মেথডের কাজ কি? ওপর থেকে বৃষ্টি পড়লে এরা ভিজলো, ওপর থেকে বৃষ্টি পড়লে এরা ভিজলো, ওপর থেকে বৃষ্টি পড়লে এরা ভিজলো। এবার বৃষ্টি থেমে যাওয়ার পর যে এলিমেন্টগুলো যেখানে যেখানে ছিল ওখানে আমরা বসে দিলাম। দেখো এ এক্স বি, বি বি এক্স, এ এক্স বি, বি বি এক্স। ক্লিয়ার অবধি? আচ্ছা, এবার পরের কাজ কি করবে দেখো, তোমাদের বলেছিলাম গুণ যদি একটা রো বা কলামের সঙ্গে হয় তাহলে কমনটা কি হবে? একটা রো বা কলাম থেকে আসবে। তো আমি দেখো এই রো থেকে, এই ফার্স্ট রো থেকে, ক্লিয়ার? একটু গেটটা বন্ধ করো না। এই ফার্স্ট রো থেকে কি কমন আসছে বলো তো? এই ফার্স্ট রো থেকে কমন পাচ্ছে কি? এক্স প্লাস কত? এ প্লাস বি। কেমন? তো আমি এই রো থেকে আমি এই পার্টটা কমন নিয়ে ফেলছি। তো কমন নিলে কী পড়ে থাকছে বলো? 1 1 1 এ এক্স বি, বি বি এক্স, তাই না? এটা পড়ে থাকছে। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা? আর মজার বিষয় দেখো, প্রথম যে রোটা না 1 চলে আসছে। প্রথম রো যাকে আমি চাইছিলাম যে একই আসুক, 1 চলে আসছে। আর যখনই দেখলাম প্রথম রোটা 1 চলে আসছে না, 1 1 1, এবার আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে ওকে জিরো বানাবো। তাই ও হচ্ছে কি? বালিকা বাখরা। এবার দেখো কী করছি আমরা, এক্স প্লাস এ প্লাস বি থাকলো পড়ে, আমার টার্গেট ভাই তুই থাক রে, তুই তো বালিকা বাখরা, তুই থাক। ও বলছে আমি জিরো হব রে, তাহলে ওখান থেকে কী হবে? আগেরটা বিয়োগ করব। তাহলে ওখান থেকে সামনেটা বিয়োগ করলে কী হচ্ছে? 1 - 1 মানে কত? 0। এক্স থেকে এ বাদ দাও, তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকছে। বি থেকে বি বাদ দাও, তো 0 পড়ে থাকছে। ক্লিয়ার? আচ্ছা, একই রকম ও বলছে ভাই আমাকে তো 0 করতে হবে, কারণ একেটি ওর নিয়ম বলে দিয়েছে যে। তাহলে আমরা এখান থেকে আগেরটা বাদ দেব, তো 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। বি থেকে এ বাদ দাও, কত হবে? বি মাইনাস এ। আর এক্স থেকে বি বাদ দাও, কি হবে? এক্স মাইনাস বি। ব্যাস। এবার পাশে তোমরা একটু কাজটা লিখে দাও। কি কাজ করলে? ওই যে দেখো আমি যে সেকেন্ড কলাম, দেখো এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, বাট সেকেন্ড কলামের থোবরা চেঞ্জ হয়ে গেছে। স্যার কী করা হয়েছে? ওল্ড সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলামটা বাদ দিয়েছি, তাই না? আবার দেখো C3 নতুন থার্ড কলাম পেয়েছি। কেমন করে পেয়েছি? পুরনো থার্ড কলাম থেকে আমি নতুন থার্ড কলামটা বিয়োগ করেছি। বলো এফ ওকে? আগে দেখে নাও, টুকবে না, টুকলে আর বুঝতে পারবে না। আগে দেখে নাও, লাস্টে টুকবে। এবার আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি আমি লিখলাম। লেখার পর দেখো যখন দুটো 0 হয়ে গেছে, এবার 1-এর রেসপেক্টে আমি ভাঙবো।
ওয়ানের রেসপেক্টে আমি ভাঙবো। স্যার কেমন করে ভাঙবেন? ওয়ান বরাবর আপনি রোকে ক্যান্সেল করুন, ওয়ান বরাবর আপনি কলামকে ক্যান্সেল করুন, তাহলে কি পাচ্ছ? এদিকটা গুণ করো আগে, তার মানে কি এক্স মাইনাস এ ইন্টু কত? এক্স মাইনাস বি, মাইনাস এই দিকটা গুণ করো, এই দিকটা গুণ করে কত হচ্ছে? 0, কারণ শূন্যর সঙ্গে বি মাইনাসে গুণ করো। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি থাকলো পড়ে, ইন্টু কি এটার সঙ্গে 0 বাদ দিলে কত হবে? তাহলে 0 বাদ দিলে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু কত? এক্স মাইনাস বি, কারণ এখান থেকে 0 বাদ দিয়ে এটাই তো পেলাম। এবার সবটাকে মাল্টিপ্লাই করলে আমি ডিরেক্ট উত্তরে পৌঁছে যাচ্ছি। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে কি করলাম আমরা? প্রথমে বৃষ্টি মেথডকে অ্যাপ্লাই করলাম। ওপর থেকে বৃষ্টি পড়লে কে কে ভিজলো? স্যার এখানে কোনো কথা লিখতে হবে আমাদেরকে? দেখো, বলো তো কী পরিবর্তন হয়েছে এই নির্ণায়ক আর নির্ণায়কের মধ্যে? পরিবর্তনটা কি হয়েছে? প্রথম রোটা পরিবর্তন হয়েছে না? দেখো R1 ড্যাশ, প্রথম রোটা পরিবর্তন হয়ে গেছে। তো কিভাবে হয়েছে? বৃষ্টি মেথডে না? তো মনে রাখবে সবটি রো ভিজেছে। কি বলবে? স্যার সবটা রো ভিজেছে, রো 1, রো 2 আর রো 3। কেমন? সবটা রো ভিজেছে বলে আমি কিন্তু এই রোটা পেয়েছি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কিন্তু বৃষ্টি মেথড। লিখে নাও আগে চটপট। কী করে করবে? ট্রিক্স কি দেখে নাও সবাই। আমরা প্রথমে বৃষ্টি মেথড খেলানোর চেষ্টা করি, কেন? কারণ উপরে সেম নাই যে, উপরে একই নেই যে। তো আমরা বলবো কি উপর থেকে বৃষ্টি পড়ছে, উপর থেকে বৃষ্টি পড়ছে, উপর থেকে বৃষ্টি পড়ছে। তো মাথায় রাখবে এই বৃষ্টিটা পড়েছে কোথায় বলো তো? মালদাতে। তো প্রথমে কে ভিজল? 1 প্লাস এ ভিজল, তার নিচে কে ছিল? 1, ওয়েও ভিজল, তার নিচে কে ছিল? আবার 1, ওয়েও ভিজল। ঠিক একই রকম উপর থেকে বৃষ্টি পড়ছে, কে ভিজছে? 1 ভিজল, তার নিচে 1 প্লাস এ আছে ভিজল, তার নিচে 1 আছে, ভিজে গেল। ওটা পড়ছে কলকাতায়, 1 ভিজল, তার পাশে 1 আছে, 1 ভিজল, তার পাশে 1 প্লাস এ আছে, এটাও ভিজল। ক্লিয়ার? একদম পরপর নিচে নিচে আছে। কিন্তু একটা সময় তো বৃষ্টি থেমে গেল, ফলে বৃষ্টি থামার ফলে যে যেখানে ছিল তাকে ওখানে পৌঁছে দাও। তাহলে 1 প্লাস এ 1, 1 1 1 প্লাস কত? এ। ক্লিয়ার? বলো একদম ফাটাফাটি এই লাইনটা বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা নেই? যদি কেউ মনে করো আমি একটা লাইন গণনা করেই নিই, তাহলে কী পাবে বলো? দেখো আমরা পাচ্ছি এ প্লাস 3 না? আমরা পাচ্ছি এ প্লাস 3, এখানেও পাচ্ছি কি এ প্লাস 3, এখানেও পাচ্ছি এ প্লাস 3। 1 প্লাস এ 1, 1 1 1 প্লাস কত? এ। যাক, এবার লক্ষ্য করো প্রথম রোটা কি একই হয়ে গেছে না? তো একই হলে ও তো কমন যাচ্ছে বাবু। তো বলো এখান থেকে কমন কি আসছে? কমন আসছে এ প্লাস 3, এটা কমন আসছে। তাহলে কমন গেলে কি পড়ে থাকছে? 1 1 1 1 1 প্লাস এ 1 1 1 1 প্লাস এ, এটা পড়ে থাকছে। এ অবধি ওকে, কোনো সমস্যা নেই। এবার আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যই তো ছিল ওকে আর ওকে 0 বানানো, বাট 0 বানানোর জন্য আমাদের প্রয়োজন ছিল ওদেরকে একই বানানো। তো একই বানিয়ে ফেলেছি, এত 1 চলে আসছে, টেনশন নেই। এবার আমরা ওকে বলবো ভাই তুই হচ্ছিস বালিকা বাখরা, আর টার্গেট তোকে আর তোকে 0 বানাবো। তো কেমন করে বানাবো দেখে নাও। তাহলে এ প্লাস 3 থাকলো পড়ে, নির্ণায়ক চিহ্ন দিলাম 1 1 1। দেখো ওখান থেকে আমরা এটা বাদ দিই, 1 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 0। এখান থেকে বাদ দাও তো এ, এখান থেকে বাদ দাও তো 0। একই রকম ওখান থেকে বাদ দাও এটা, 1 মাইনাস 1 কত হচ্ছে? 0। 1 মাইনাস 1 কত হচ্ছে? 0। আর এখান থেকে এটা বাদ দাও, তাহলে এ পড়ে থাকছে। স্যারকে বোঝাতে হবে স্যার কী কাজটা আমি করলাম। জানেন স্যার, এই যে নতুন দেখতে পাচ্ছেন সেকেন্ড কলাম কাম করে পেয়েছি, C2 থেকে C1 বাদ দিয়ে পেয়েছি। জানেন স্যার এই যে 3 নম্বর নতুন কলাম কাম করে পেয়েছি, আমি এই নতুন কলামটা পেয়েছি C3 থেকে C1 বাদ দিয়ে, C3 থেকে C1 বাদ দিয়ে। এবারে গণনা তো খুব সহজ হয়ে গেল, এ প্লাস 3 থাকলো পড়ে। এবার 1-এর রেসপেক্টে, কারণ বাকি দুটো 0 হয়ে গেছে, 1-এর রেসপেক্টে আমি রো ক্যান্সেল করে দিলাম, কলাম ক্যান্সেল করে দিলাম। তাহলে কি পাবো? এদিকটা গুণ মানে এ স্কোয়ার মাইনাস এদিকটা গুণ মানে 0। তাহলে গণনা করি আবার, তো পাচ্ছি কি এ প্লাস 3 ইন্টু কত? এ স্কোয়ার।
এবার এই স্কোয়ারটা ভিতরে গুণ করো, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 3 এ স্কোয়ার। দেখো প্রামাণ্য বিষয় পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের উত্তর। তবে একটু পাশে বলে রাখি, এই কাজটা লিখতে হবে। দেখো ওই নির্ণায়কের সঙ্গে নির্ণায়কের পার্থক্য একটাই, প্রথম রোটা চেঞ্জ হয়েছে। তার নতুন যে আমি প্রথম রোটা পাচ্ছি কেমন করে, বৃষ্টি মেথডে পাচ্ছি, সবটা রো ভিজেছে। তার মানে রো 1 ভিজেছে, রো 2 ভিজেছে, রো 3 ভিজেছে, তাই সবটা কী করলাম, যোগ করে দিলাম। ব্যাস এই হচ্ছে আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট দিন তোমাদের আমি এই চ্যাপ্টারটার উপরে ভিত্তি করে আমি বৃষ্টি মেথড, পিচকারি মেথডে যতগুলো অঙ্ক আছে সবটা শেষ করে দেবো। ক্লিয়ার? আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।